শীত পড়ছে, আমরা উষ্ণতা খুঁজছি, শৈত্য বাড়ছে। আমরা তিলোত্তমাকে বোধহয় ভুলে গেছি, তাই না? আর জি করে সেই মেয়েটি তিলোত্তমাকে আমরা বোধহয় প্রায় ভুলে গিয়েছি, বা ধুলো পড়েছে তিলোত্তমার স্মৃতিতে। আজকে তিলোত্তমার প্রসঙ্গ কেন এলো? আমার অরিজিৎ সিংয়ের একটি গানের কথা খুব মনে পড়ছিল আজকে। আর কবে, আর কবে আমরা একটু আত্মসম্মান জ্ঞান সম্পন্ন হতে শিখব, এই প্রশ্নটা আমাকে খুব ভাবাচ্ছে। আপনি গুজরাটে গিয়ে, আপনি মহারাষ্ট্রে গিয়ে, আপনি কেরলে গিয়ে, আর একটু দূরে গিয়ে আপনি জার্মানি গিয়ে, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে, আমার পাশে যে মানুষটি বসে আছেন তার বিশ্বভ্রমণের অভিজ্ঞতা রয়েছে, অ্যান একাডেমিক স্কলার। আমার খুব জানতে ইচ্ছে করে, আমি জানবো যে সেখানকার কোনো বিখ্যাত মানুষ, কোনো একাডেমিশিয়ান, কোনো কবি, কোনো সাহিত্যিক, তাকে অপমান করার সাহস এবং অপমান করে পার পেয়ে যাওয়ার সাহস কি অন্যান্য মানুষজন পান? আমি জানি না পান কিনা। কিন্তু বিজেপি বারবার করেই, এখন প্রশ্ন হচ্ছে বিজেপির কথা কেন বলছি, কারণ বিজেপি করছে, ঘটনাগুলো বিজেপি ঘটাচ্ছে। অন্য কেউ ঘটালে অন্য কারোর নাম বলতাম। একবার তো কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন যে আমি বাংলাদেশি চিনতে পারলাম কী করে, না ওরা পোহা খায় এবং ওরা লুঙ্গি পরে। এটা হচ্ছে ওনার বাংলাদেশি চেনার উপায়। আজকে বঙ্কিমদা, আরও কত উদাহরণ দেব, সেসবে যাচ্ছি না। এরপর আবার আর কবে একটু আত্মসচেতন হতে শিখবো আমরা? মসজিদ। আমি হুমায়ুন কবিরের সাক্ষাৎকার করেছিলাম এবং বারবারই বলেছি, ডিজিটাল মিডিয়া হিসেবে বোধহয় আমি প্রথম এবং একমাত্র সাক্ষাৎকারটি এক্সক্লুসিভ ওনার আমি নিয়েছি। আমি সেখানে জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিজেকে সেকুলার বলে দাবি করছেন, কিন্তু আপনি একটি দাতব্য চিকিৎসালয়, একটি হসপিটাল, একটি ইউনিভার্সিটি, মাদ্রাসা ইত্যাদি তৈরি না করে মসজিদ কেন তৈরি করছেন? এটা আমার প্রশ্ন। বাবরি কেন নাম হলো, এটাও প্রশ্ন। আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে কার্তিক মহারাজ, আমি বলছি না, কার্তিক মহারাজ বলছেন, অন এয়ার আছে, যে কোনো স্যাটেলাইট চ্যানেলে আপনারা দেখতে পাবেন, যে বলেছেন যে মুখ্যমন্ত্রী যথেষ্ট সহযোগিতা করেছেন সেখানে। কোথায় গীতা পাঠ হবে, মুখ্যমন্ত্রী সহযোগিতা করতেই পারেন, উনি কাকে সহযোগিতা করবেন কাকে করবেন না সেটা ওনার বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে গীতা পাঠে অংশগ্রহণ করছেন, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, মানে সরাসরি দলীয় ট্যাগ, সেখানে মুখ্যমন্ত্রীর সহযোগিতা। বেশ, সেটাও না হয় হলো। শেষ যে বিষয়ে ফুল বদলের একটা আবহ তৈরি হচ্ছে, আমি কারোর নাম করব না, এবং বাংলা বাঁচাও যাত্রা, বাংলাকে বাঁচানোর জন্য সেখানে অত্যন্ত সুবক্তা মানুষ, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলা বাঁচাও কেন। তিনি বলেছেন যে বাংলা ধ্বংসের মুখে, আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে, তাকে বাঁচাতে হবে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যার সঙ্গে তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। এই সময়ের একজন অন্যতম শক্তিমান বলিষ্ঠ কবি এবং অধ্যাপক অংশুমান কর। অংশুদা, তোমাকে শীতের সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে কথা বলে নেব। কি বলবে অংশুমান কর? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কে বঙ্কিম দা, কিশোর দা আমরা বলি, বঙ্কিম দা। দেখ, মানে প্রথম কথা হচ্ছে এটা, আমি তো মানে সময় গুনছি যে এরপর আস্তে আস্তে ঈশ্বরদা, রামমোহন দা, রবিদা, নেতাজি দা বা সুভাষ দা এইসব হবে আর কি। একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিজেপি মুখে যতই বলুক বাংলা এবং বাঙালি বিরোধী একটি দল, এ বিষয়ে আমি একদম নিশ্চিত হয়েছি ওদের সাম্প্রতিক কার্যক্রম থেকে। কেন রামমোহন রায়কে আক্রমণ দিয়ে এই পর্বটা শুরু হয়েছিল, এবার এলো বঙ্কিমদা, এবং এত অনায়াসে বঙ্কিমদা বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আঁতকে উঠতে হয়। এখন এটা একটা অন্য কালচার আছে, বিদেশে আছে যে অনেকে নাম ধরে ডাকেন, শিক্ষক হ্যাঁ, কে ছাত্ররা নাম ধরে ডাকেন, কিন্তু আমাদের সংস্কৃতি পরম্পরা তো সেটা একদমই, নয়। একদমই। দ্বিতীয় হচ্ছে আমরা অনেক আমাদের সময় বাস্তবতা লেখালেখি, সেটা নয়। হ্যাঁ আমরা লেখালেখি করতে গিয়ে অনেক সময় বলি বা বক্তৃতাতেও বলি যে বঙ্কিম বলছেন, সেখানেও কিন্তু বঙ্কিম নাম যখন ব্যবহার হচ্ছে একটা শ্রদ্ধা থাকে। একদম। কিন্তু যে মুহূর্তে তুই বঙ্কিম দা মানে অ্যাজ ইফ বঙ্কিমচন্দ্র ওর মাপের মানুষ, মানে এটা হচ্ছে এর দুটো কারণ। একটা আমি যেটা বললাম যে আমি নিশ্চিত এই বিষয়ে, না হলে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে এভাবে দেশ ছাড়া করে না এই দল এবং এই দল পরিচালিত সরকার, না হলে রামমোহন রায়ের সম্বন্ধে এরকম কটূক্তি করে না, না হলে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী যা করেছেন একজন ভারতীয়র বিরুদ্ধে তা করে না, এবং সাম্প্রতিক সংযোজন নরেন্দ্র মোদীর এই বঙ্কিমদা। এটা গেল এক। আর দ্বিতীয় হচ্ছে ওর অহংবোধ,
নিজেকে যদি একজন মানুষ বিরাট বড় কিছু মনে করেন, তার যা পরিমাপ তার চেয়ে অনেক বড় কিছু মনে করেন, এবং তাকে যদি মিডিয়া সেভাবে প্রজেক্ট করতে থাকে না, তখন তার একটা এরকম ধারণা হয় যে আমি যা খুশি করতে পারি, যা খুশি বলতে পারি, আমাকে কে কী বলবে। এবং তার মনে হয়, হয়তো উনি ভেতরে ভেতরে ভাবতেও শুরু করেছেন, এটা একটা রোগ, যে বঙ্কিমচন্দ্রের চেয়ে আমি বা কম কিসে। তো এবার এবার কিন্তু আমি জানি না যে ওকে যদি মানে সত্যি সত্যি মানে তৃণমূলের কোনো সংসদের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী না বলে বলেন যে নরেন্দা মোদিদা, তাহলে ওরই বা কেমন লাগবে আমি জানি না সেটা। মানে বাঙালি মানেই দা যোগ করে দেওয়া যায়, মানে বাঙালি মানে বলেই শুধু না, আমি তো একটা কথা বলছি যে এটা বাঙালি মানেই দা যোগ করে দেওয়া যেমন একটা বিষয়, উনি হয়তো মনে করছেন বাঙালি সংস্কৃতি, তেমন দ্বিতীয়টা যেটা যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উনি কি তাচ্ছিল্য করা, নিজেকে তার চেয়ে বড় ভাবা। তার কারণ বঙ্কিমদা বলার পরে উনি বিদ্রুপের সুরে যেটা সৌগত রায়কে বলেছেন, হ্যাঁ সেইখান থেকে পরিষ্কার যে উনি কিন্তু, হ্যাঁ যে উনি কিন্তু দাদা কোথায় ব্যবহার করা যায় সে সম্পর্কে উনি যে অসচেতন তা কিন্তু নয়। কাজে ওই যে আমি বললাম যে দুটো দিক, একটা হচ্ছে রাজনীতিতে পাড়ার নেতারা বুঝে কথা বলেন, উনি প্রধানমন্ত্রী, তার কারণে অসচেতন হবেন। উনি একজন, আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, উনি একজন নাম্বার ওয়ান হচ্ছে, আমার দীর্ঘদিন দেখে ওকে মনে হয়েছে উনি একজন মেগালোম্যানিয়াক, এবং এই আত্মম্ভরিতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং তার পেছনে মানে মিডিয়ার একটা বিরাট বড় অংশের নিয়মিত ক্রমাগত ওকে তোল্লা দেওয়া আছে, যার ফলে উনি মনে করছেন যে উনিই বা কম কিসে। আমি যেটা বললাম যে দুটো দিক রয়েছে, আমার কাছে এটা দুটো দিক রয়েছে। উনি এই যে তুই যেটা বললি বাঙালি মানেই দাদা, আমার একেবারেই সেটা মনে হয় না। উনি জানেন যে কাকে দাদা বলা যায় বাংলা সংস্কৃতিতেও বা ভারতীয় সংস্কৃতিতেও বড় করে। বঙ্কিমচন্দ্রকে যে দাদা বলা যায় না সেটা ওর কাছে খুব পরিষ্কার, কিন্তু উনি বলে ফেলেছেন। কেন কেন বলে ফেলেছেন, বা সচেতনভাবেই বলে ফেলেছেন হচ্ছে বড়, তার কারণ কোনো অনুশোচনা নেই। আপনাকে দাদা বলা যাবে তো? ঠাট্টা করছেন সৌগত রায়কে নিয়ে, হ্যাঁ মানে এই ঠাট্টাটা আসলে উনি বঙ্কিমচন্দ্রকে নিয়ে করছেন, যিনি হন মানে একজন বাঙালিকে। না না, ঠাট্টাটা আসলে উনি বঙ্কিমচন্দ্রকে নিয়ে করছেন। মানে যদি আমরা তলিয়ে ভাবি তাহলে মনে হবে, এবং ঘটনাটা তাই, যে ঠাট্টাটা আসলে উনি বঙ্কিমচন্দ্রকে নিয়ে করছেন ঠাট্টাটা, যে আপনাকে দাদা বলা যাবে তো, মানে সেই জায়গায় নামিয়ে এনেছেন গোটা বিষয়টাকে, সেই জায়গায়। তো এটা খুবই অনভিপ্রেত, এবং মানে আমি তো এটা দাবি রাখবো, আমি জানি না আমাদের দাবি, তাও আবার বাংলায় বলছি, আবার তোর চ্যানেলে বলছি, কতদূর আমাদের স্বর পৌঁছবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো এর জন্য একটা ক্ষমা চাওয়া দরকার, যেহেতু ওই এই শব্দ প্রয়োগ উনি করেছেন কোনো মাঠে ঘাটে নয়, কোনো চ্যানেলে নয়, সংসদের মধ্যে, ও ক্ষমা চাওয়া দরকার। আমি প্রশ্ন হচ্ছে, সব ভাষা জানতেই হবে এমন কোনো মাথার দিব্যি কোথাও দেওয়া নেই, কিন্তু না জেনে বলতে চাওয়াটা মেগালোম্যানিয়া, তুমি যেটা বললে আমার মেগালোম্যানিয়া প্রকাশ করার জন্য, সেটা তো একটা সত্যি, মানে না জেনে উনি বলেননি, আমি তোকে আবারও বলছি প্রচন্ড ভুল উচ্চারণে বাংলা বলা, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। এবং ওই অনেক সময় আমার হয়তো এলো না উচ্চারণ, আমি চেষ্টা করছি, আমি সেটাকে অতটা দোষের বলে দেখি না, কিন্তু এখানে যেটা খুব দোষের সেটা হচ্ছে উনি খুব মানে হয় বলে ফেলেছেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে বলে ফেলেছেন সেটা ওর ওই ভেতরের আত্মম্ভরিতা এবং তাচ্ছিল্য করার মনোভাব। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইলাম, কিন্তু আপনাকে দাদারা বলা যাবে তো? ছাড়ুন মশাই, এই যে তাহলে ছাড়ুন মশাই, ছাড়ুন, ঠিক আছে। এই যে এইটা থেকে বাংলা সংস্কৃতিকে, আমরা তো প্রধানমন্ত্রীকে নিয়ে এত কথা বললাম, আমরা অবশ্যই ওনাকে মোদি বলবো না, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বলবো। আমরা প্রতিবাদ করা মানে অসভ্যতা করা নয়, নিশ্চয়ই, হ্যাঁ, আমরা তো সেটা খুব এথিক্যালি মেনে চলি। এবার প্রশ্ন হচ্ছে বাঙালিকে কি বলবে? বাঙালি তো এটা শুনলো, এবং এই নির্বাচনে বিজেপি বেশ কিছুটা ভোট নিশ্চয়ই পাবে, অন্তত অতীতে পেয়েছে। এটা বলার পরে অন্তত তারা ভোট পাবে না, আশা করছেন যে শ্রমিক ভট্টাচার্য তো 8-10 জন বিজেপি নেতার মতো নন, অন্তত আমি তাকে যতটুকু চিনি, তুমি যতটুকু চেনো, বা বাঙালি যতটুকু মানে চেনেন শ্রমিক ভট্টাচার্যকে, পাবলিক নোশন থেকেই উনি পারসেপশন যেটা তৈরি হয়েছে ওনার, উনি বলছেন যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ভাঙিয়ার কদিন চলবে। এটা বলার পরেও বিজেপি ভোট পাওয়ার আশা রাখছে, বাঙালিকে কি বলবে? না আমি খুব পরিষ্কার বলছি, আমার নিজের পরিষ্কার ধারণা এখনো পর্যন্ত যা হয়েছে, আমি তো আর মানে ভোট বিশ্লেষক নই সেই অর্থে, রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু যারা ভোটের অঙ্ক করেন, সেই সেফোলজি যাকে বলে, সেই অঙ্ক, সেই বিজ্ঞানে তো আমার দক্ষতা নেই, কিন্তু আমার ধারণা বিজেপি এবার পশ্চিমবঙ্গের এই আগামী বিধানসভা নির্বাচনে খুব ভালো কিছু করতে পারবে না। তার অনেকগুলো কারণ আছে। একটা তো এই অবশ্যই যে এই যে মনোভাব, এই যে শ্রমিক ভট্টাচার্যের কথা তুই বললি, যে মানুষটি অনর্গল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মুখস্থ বলতে পারেন, তিনি এরকম মন্তব্য করছেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে।
এবং আমি বারবার করে যে কথাটা বলছি যে সামগ্রিকভাবে যে কার্যক্রম বিজেপি গত কয়েক মাসে করে চলেছে গোটা ভারতবর্ষ জুড়ে, তা থেকে এটা খুব স্পষ্ট যে বিজেপি বাংলা বিরোধী একটা দল, এবং সেই তকমাটা বিজেপির গায়ে লেগে গেছে। সেই তকমা বিজেপির পক্ষে মুছে ফেলা এত সহজ এই নির্বাচনে হবে না। এবং এসআইআর নিয়ে যেভাবে প্রথম দিকে ইলেকশন কমিশনকে অন্ধের মতো সাপোর্ট করা, এবং অ্যাজ ইফ মনে হচ্ছিল যেন বিজেপি ইলেকশন কমিশন, এসআইআর থেকেও সিএ সিএ, তো এগুলো সিএ, এগুলো সিএ ক্যাম্প চলছে, ক্যাম্প, এগুলো একটাও বিজেপির পক্ষে যাবে না। এবং আমি তোকে, আমার যদি রাজনৈতিক বিচারবোধ বুদ্ধি বিবেচনা কিছুমাত্র হয়ে থাকে, আমি নিশ্চিত যে বিজেপি এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কি হয়েছে বিহারে ভুলে যায়, আমি আমার একটা লেখাতেও বলেছি। এবং তথ্য দেখাচ্ছে, যারা গবেষণা করেছেন, হয়তো বিজেপির অনেকে মনে করছেন যে এসআইআরে বিপুল সংখ্যক নাম বাদ যাবে এবং দারুণভাবে আমাদের পক্ষে যাবে। এসআইআরের ফলে বেশ কিছু মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম বাদ যাবে ঠিক, কিন্তু তাও সেটা এই নির্বাচনকে প্রভাবিত করার মতো হবে না। আমি তোকে একটা তথ্য দিই, এটা অনেকে জানে না, আমাদের পশ্চিমবাংলায় অনেকে এইটা নিয়ে আলোচনা করেনি অনেকে, কিন্তু একটু সর্বভারতীয় খবর কাগজগুলোই যদি নজর রাখা যায়, দেখা যাবে যে হিন্দু পত্রিকাতেই একটা একদম মানে গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশ পেয়েছিল, একদম মানে অ্যানালিসিস করে তথ্য নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে করা প্রবন্ধ। তাতে যিনি লেখক তিনি দেখিয়েছিলেন যে এসআইআরের ফলে যেখানে যেখানে যেভাবে নাম কাটা গেছে, যে পরিমাণ নাম কাটা গেছে, সেই নাম কাটা যাওয়াটা নির্বাচনী ফলাফলে কিছুই প্রভাব ফেলতে পারেনি। মানে এমন হয়েছে যে যেখানে হয়তো একটা বিপুল অংশের নাম কাটা গেছে, কিন্তু সেখানে এনডিএ জোট ভালো করেনি, গঠবন্ধন ভালো করেছে। কাজেই উনি এটাই প্রমাণ করেছেন একদম, এবং খুব সঠিক ব্যাখ্যা, আমি তার সঙ্গে সহমত, যে এসআইআর বিহারের এই যে রেজাল্ট, তাতেও কিন্তু এসআইআর বিরাট বড় ফ্যাক্টর নয়, একেবারেই না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এসআইআর যেভাবে হচ্ছে, তাতে তো আমি এখনও নিশ্চিত যে অনেক ভুয়ো ভোটারের যেমন নাম বাদ যাবে গেছে, তেমন অনেক ভুয়ো ভোটারের নাম থাকবেও। আমি তোকে আজকে একটা দাঁড়িয়ে বলে দিলাম, তার কারণ এই গোটা মেকানিজমটা মোটামুটি কন্ট্রোল করেছে খুব সাফল্যের সঙ্গে, আমি বলবো তৃণমূল কংগ্রেস। একদম। তো তৃণমূল, আচ্ছা, আমরা নির্বাচন কমিশনের, তুমি তো আমার থেকে অনেক ভালো করে জানো, যারা নির্বাচন কমিশনের কাজ করেন, মানে আধিকারিক হন, সেটা ডিও হন, বিএল হন, যাই হন না কেন, একদম অবজারভার থেকে যিনিই হন, তার কোনো ধরনের কোনো প্রকাশ্যে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়া যায় না, সরকারি কর্মচারীরই যেমন যায় না, সেখানে তৃণমূলপন্থী বিএলও সংগঠন মানে। আমি তো বললাম তোকে, এটাই তো হচ্ছে কথা। তো যার ফলে খুব বিষয়টা পরিষ্কার যে এসআইআর বিহারে যা করতে পেরেছিল নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে সে মাটি নয়, পশ্চিমবঙ্গে এসআইআর সেইভাবে করতে পারবে না, অনেক নাম বাদ যাবে। প্রথম কথা, বিহারে এর চেয়ে অনেক মানে সফলতার সঙ্গে, সাফল্যের সঙ্গে এসআইআর নির্বাচন কমিশন করেছিল। তার কারণ এবং তার প্রেক্ষিত ছিল আলাদা। তারপরেও তথ্য এবং প্রমাণ বলছে, নথি বলছে, ডেটা বলছে যে এসআইআর বিহারের নির্বাচনকে বিরাটভাবে প্রভাবিত করতে পারেনি। কাজেই বিজেপি যদি মনে করছে পশ্চিমবঙ্গে এসআইআর হবে এবং এসআইআর শেষ হওয়ার পরে এসআইআর একটা বিরাট বড় নির্ণায়ক ভূমিকা নেবে, করছে তো ভুল স্বর্গে বাস করছে। এবং এসআইআর নিয়ে যে আতঙ্ক, যেটা আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক হিসেবে যেটা সাফল্য, আমি সেটা অন্য অনেক চ্যানেলেও এর আগেও বলেছি প্রথম দিন থেকে, যে একদিকে উনি এসআইআর-এর প্রক্রিয়াটাকে সম্পন্ন হতে দিচ্ছেন, আরেকদিকে নাগাতার এর বিরুদ্ধে বলে গেছেন একটা আতঙ্ক, একটা ভয় তৈরি করার জন্য, এবং এর সঙ্গে খুব সাফল্যের সঙ্গে বিজেপিকে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত করে দিতে পেরেছেন। তাতে বিজেপিও সঙ্গত করেছে প্রথম থেকে, মানে প্রো ইলেকশন কমিশন এমন একটা ভূমিকা। পরের দিকে যখন ওরা বুঝতে পারছেন যে খেলাটা অন্যরকম হচ্ছে, তখন একটুখানি ফোঁস করে উঠেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু ততক্ষণ ইটস অলরেডি টু লেট। যার ফলে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, অধিকারীর তো একটা অ্যাম্বিশন আছেই, সেটাও হবে না, কোনোদিন হবে না। নরেন্দ্র মোদীর না থাকতে পারে, বা অমিত শাহের না থাকতে পারে, মোহন ভাগবতের না থাকতে পারে, আরে কার থাকবে না? ওদের নেইও, যদি ওদের থাকতো, এই কথাটা আমি মানে টানা বলে, দর্শকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি সরকারে আসার মানে বিজেপিকে সরকারে আনার কথা বলছি, সেই বিষয়ে আমার ধারণা তক্তে বসার কথা। আমার মনে হয় না নরেন্দ্র মোদী বা অমিত শাহ সেই আকাঙ্ক্ষা আছে, একেবারেই নেই। সেই কথাটা অনেকখানি তো আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি, এখন ওদের সাংসদ অভিজিৎ বাবু বলে দিয়েছেন। আমার মনে হয় যদি থাকতো না, তাহলে এই যে আমি তোকে বলছি যে এই জেনে শুনে করছেন, এই যে তাচ্ছিল্যটা জেনে শুনে করছেন, ওরা সতর্ক হতেন অন্তত এখানে শব্দ প্রয়োগে। রামমোহন রায় সম্পর্কে যেটা হচ্ছে, রবীন্দ্রনাথের একটা গান নিয়ে এরকম হচ্ছে, চিদম্বরমের মতো নেতাকে যেখানে পাঁচিল টপকে পালাতে হয়, সেখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে দোষী কি দোষী না সেই প্রশ্নে যাচ্ছি না, এবং সেই প্রশ্নে যাওয়া অবান্তর, বারবার করে বলছি। কিন্তু ক্যাবিনেটের মাথায় উনি
একবার ডেকে একটু জিজ্ঞাসা করা যায় এত কেলেঙ্কারি হয়েছে? না, না। আপনি কি জানেন দয়া করে আমি বলুন। আমি তো হয়েছে? বারবার করে এই কথাটা বলছি যে আমি এই বিষয়ে আগে প্রথম দিকে যখন এই কথাটা মূলত সিপিআইএম এর নেতারাই বলতেন, তো আমারও মনে হতো যে এটা একটা মানে ফালতু কথা, কুযুক্তি, হ্যাঁ, এসব Setting. বাজে কথা, সেটিংয়ের তত্ত্ব। এখন আমার নিজেরও বিশ্বাস হয়েছে যে উপর মহলের একটা বোঝাপড়া নিশ্চিতভাবে আছে। যদি তা না থাকতো তাহলে যে সমস্ত লুজ বল নির্বাচনের মানে বাতাবরণ তৈরি হওয়ার পর থেকেই বিজেপি তৃণমূল কংগ্রেসকে দিয়ে চলেছে ছয় মারার জন্য, একদম। এত লুজ ডেলিভারি বিজেপি করতো না। বিজেপি একটা সংগঠিত দল এবং খুব গুছিয়ে খেলে, খুব গুছিয়ে নামে মাঠে। তো সেখানে এতখানি মানে অগোছালো খেলা বিজেপি খেলছে মানেই প্রথম কথা হচ্ছে রাজ্য নেতৃত্বের অবস্থা খুব খারাপ বিজেপির। এটা খুব পরিষ্কার বুঝে নিতে হবে যারাই থাকুন। আমি ভেবেছিলাম শ্রমিক ভট্টাচার্য আসার পর হয়তো কিছু মানে আমাকে আগেও বলেছে। বলেছিলাম, কিন্তু না, আমার মনে হয়নি। তার তো খুব খারাপ অবস্থা। এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও যে সমস্ত বিএলএ দিতে পারছেন না, বেশিরভাগ বুথে বিএলএ নেই। নেই, তো তাহলে সংগঠনের ভোট যদি এই করতে গেলে অবস্থা হয়, ওয়েস্ট বেঙ্গলে না, মেকানিজম ভোট আলাদা জিনিস। দেখ, একটা উন্মাদনা, এই যে 5 লক্ষ মানুষের গীতা পাঠ, উন্মাদনা একটা ব্যাপার। আর এই উন্মাদনাকে ভোটে ট্রান্সলেট করা, অনুবাদ করা, সেটা একদম আলাদা ব্যাপার। অংশটা 5 লক্ষ না হলেও 5,000 মানুষকে এরকমভাবে ব্যক্তিগতভাবে চিনি যার মোবাইলের ওয়ালপেপারে হনুমানের ছবি, যিনি সকাল সন্ধ্যা হনুমান চালিসা পড়েন, যিনি মরে গেলেও সিপিএম ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। আমি এরকম অন্তত 500 মানুষকে চিনি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদয়াস্ত গালাগাল করার পরেও তৃণমূল ছাড়া অন্য কোনো চিহ্ন দেখতেই পান না। অতএব এই দিয়ে তাহলে সিপিএম এর 10 বছর আগে সরকারে চলে আসা উচিত ছিল। একের পর এক জনবহুল ব্রিগেড, এবং একদম বললাম তো, জনবহুল মানে উপচে পড়া ব্রিগেড, তো ওই দিয়ে হয় না। তো কিন্তু যা দিয়ে হয়, তুমি বললে বিহারে হবে না, বিহারের প্রতিচ্ছবি এখানে দেখা যাবে না। আমি বলছি কেন বলছো এ কথা, কারণ এআই মিমের কথা, আসাদুদ্দিন ওয়াইসি অত্যন্ত ধুরন্ধর একজন রাজনীতিবিদ, নিশ্চয়ই। এবং আরএসএস এর যে মেকানিজম সেই নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। অত্যন্ত যেভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওরা তৈরি করতে পারে আরএসএস, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির, আজকেই মোহাম্মদ সেলিম বলছিলেন যে কিভাবে সেলিম অধীর হেরেছে আপনারা বুঝতে পেরেছেন তো। এবং হুমায়ুন কবির আমার ইন্টারভিউতে নিজে স্বীকার করেছেন, তুমি হয়তো শুনেছো কিনা আমি জানি না, যে হ্যাঁ আমি তো এই কাজ করেছি, অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য, সেলিমকে হারানোর জন্য এই কাজ করেছি। আবার তো সেই কাজ হচ্ছে। আমি তোকে একটা কথা বলি, নিশ্চয়ই সেই কাজ হচ্ছে, কিন্তু আমি আবার দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি যে এটা একটা স্তর পর্যন্ত এটা যাবে। বিজেপি এবং আরএসএস সত্যি চাই কি এই যে তৃণমূল হারুক? এটা একটা আইওয়াশও বলতে পারি। আমি বলছি কিছু সিটে, কিছু পকেটে হয়তো এই যে পরিকল্পনা, বা তৃণমূল হয়তো বলতে পারে ষড়যন্ত্র, হ্যাঁ, তো এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কয়েকটা সিটে হয়তো সাফল্য লাভ করবে। সার্বিকভাবে বিজেপি ভালো করবে না, তার প্রথম কারণ হচ্ছে, আমি বারবার করে বলছি, প্রথম কারণ হচ্ছে বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতাকে বারবার খোঁচা দিয়ে চলেছে বিজেপি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি এই বিষয়ে প্রায় নিঃসংশয় হয়েছি ঘটনাক্রম পর্যালোচনা করতে করতে, যে নরেন্দ্র মোদী সত্যি বাংলা দখল করতে চান না, খুব পরিষ্কার। কাজেই এইসব মিম টিম যা দেখছিস, যা দেখবি আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে রাখতে চান। আমার নিজের একদম মনে হয় সেই জায়গা থেকে অংশুদা, আমি তোমাকে যে প্রশ্নটা করছি, তো অনেকটা আলোচনা গল্পের মতো, সেই জায়গা থেকে কি তোমার মনে হয় না যে মুসলিম ভোটের একটা অংশ, আলোকপ্রাপ্ত মুসলিম যারা, তারা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যাদের অকুণ্ঠ আশীর্বাদ ছিল, তারা কিছুটা সরে এসেছে। নিশ্চয়ই তারা বিজেপিকে মরে গেলেও ভোট দেবেন না, তাদের গন্তব্য বাম, কংগ্রেস, আইএসএফ ইত্যাদি তৃতীয় বিকল্প যারা। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ভোটটা কনসলিডেটেড না হয়, যার জন্য তুমি ভোটটা কেটে দাও, সেই জায়গায় দাঁড়িয়ে কি এই আসলে তৃণমূলকে জেতানোরই একটা পদ্ধতি। আমি আবার তোকে বলছি, তুই এটাকে যদি ব্যাখ্যা করিস যেটাতে বিজেপির উত্থান হবে, আমি ব্যাখ্যা করছি না, কিন্তু তৃণমূলের তো সুবিধা হবে, তৃণমূলের লাভ হবে। এক্স্যাক্টলি। তো যে কারণে আমি বলছি যে এই যে নতুন নয়া সমীকরণ তৈরি হতে শুরু করেছে, এবং শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ যে সত্যি তৃণমূল কংগ্রেসের উপরে নানা কারণে রীতিমতো ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ, সেটা তো পরিষ্কার হচ্ছে। তো সেই জায়গা থেকে যা হবে, তাতে করে আমার নিজের ধারণা তৃণমূলের লাভ হবে। এবং এই মিমটি মেলে দেখবি ভোটের রেজাল্ট বেরোলে, আমি আবার বললাম আমি সেফোলজিস্ট নই, কিন্তু আমার ধারণা, আমার পশ্চিমবঙ্গের রাজনীতিকে খুব নিবিড়ভাবেই বেশ কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা থেকে বলছি, বিজেপি তৃণমূলকে হারাবার জন্য কোনো মানে সদিচ্ছা নিয়ে নির্বাচনের মাঠে নামছে না। যা করবে তাতে তৃণমূলের লাভই হবে।
কিন্তু অংশুদা, এখানে আমার তোমাকে প্রশ্ন, যেটা খুব বেশি স্ক্রিন টাইম বিভিন্ন টক শোতেও পাচ্ছে না এবং বুলেটিনেও পাচ্ছে না, সেটা হচ্ছে আরেকটা ঘটনা ঘটে চলেছে। সেটা হলো বাংলা বাঁচাও একদম যাত্রা। একদম বাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য বাংলা বাঁচাও যাত্রা, পুনরুজ্জীবনের জন্য বাংলা বাঁচাও যাত্রা বলে তারা দাবি করছেন, সিপিআইএম নেতৃত্ব। কিন্তু তুমি দেখো, সেই কিন্তু পুরনো স্যান্ডাল, একটু যে নতুন একটু 5টা মন্দির করে দেবো, 6টা মসজিদ করে দেবো, চলো একটু ভাতা দিয়ে দেবো, নয়। পরিষ্কার ভাষায় তারা বলছেন 100 দিনের কাজ। 14টা এজেন্ডা রয়েছে, তুমিও জানো, আমিও জানি, দর্শকও জানেন, আমি আলাদা করে বলছি না। মূল ইস্যুটা কিন্তু রুটি রুজি। এবং আমি দেখছিলাম, তাদের সঙ্গেও আমার কথা হচ্ছিল, আয়োজকদের সঙ্গে, মালদা মুর্শিদাবাদে বিস্তীর্ণ বিড়ি শ্রমিক, এবং প্রত্যেকে তারা মুসলমান এবং পরিযায়ী শ্রমিক। যারা শ্রমিকের আগে পরিযায়ী শব্দটা বসাতে অত্যন্ত দুর্ভাগ্যজনক, ঠিকই। তারা মুসলমান, তাদেরকে এইভাবে অ্যাড্রেস করছে সিপিআইএম। মুসলিম ভোটের যে অংশটা, একটা বিরাট অংশ, তো সেটা কোন দিকে যাবে? তারা কাকে রেসিপ্রোকেট করবে পজিটিভলি এই আন্দোলনকে, নাকি আমি দুটো কথা হুমায়ুন বলি। কবির? হ্যাঁ, আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমিও এই বাংলা বাঁচাও যাত্রাকে খুব নিবিড়ভাবে ফলো করছি নানা ভিডিও ক্লিপিং থেকে। মেন স্ট্রিম মিডিয়াতেও কিছুটা এবার আলোচনাতে এসেছে, মানে একেবারে আমি বলছি ততটা স্ক্রিন টাইম, মানে আগের চেয়ে ততটা স্ক্রিন টাইম পাইনি। কিন্তু আমি তার চেয়েও এখন যেহেতু মানে তোদের মতো মানুষরা অনেক সক্রিয়ভাবে কাজ করিস, এবং এরকম অনেকগুলো চ্যানেল রয়েছে, ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, একাধিক পেজ রয়েছে, সেখান থেকে আমিও নিবিড়ভাবে ফলো করছি, বক্তৃতাগুলো শুনেছি, একাধিক তরুণ বাম নেতৃত্বের, সিনিয়র বাম নেতৃত্বের, এখনও পর্যন্ত যেখানে যেখানে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে আমি খুব নিবিড়ভাবে ফলো করছি, এবং এটা আমাকে খুব উজ্জীবিত করেছে। এটা নিয়ে আমি একদম মানে খুব দ্বিধাহীনভাবে বলবো, এই কারণে যে এরকম একটা যাত্রা দরকার ছিল। এবার এই যাত্রাটাকে তুই যদি মনে করিস যে কেবল মানে ভোট কেন্দ্রিক একটা ব্যাপার হচ্ছে, এই যাত্রার দুটো দিক আছে। একটা হচ্ছে এই যে এর ফলে স্থানীয় এলাকায় প্রচুর মানুষ তাদের ভয় ভীতি কাটবে। দ্বিতীয় হচ্ছে সংগঠন অনেকটা চাঙ্গা হবে। যেখানে যেখানে সিপিআইএমের সংগঠন একটু দুর্বল ছিল, সেই সমস্ত জায়গাতে সংগঠন একটু চাঙ্গা হবে, এবং ওই এলাকার যে মানুষ যারা আসছেন, মিছিলে আসছেন, সভাগুলোতে আসছেন, ছোট ছোট সভাতে যখন কথা হচ্ছে, আমি শুনেছি, সেরকম কিছু ক্লিপিংসও আমি দেখেছি, তারা আসছেন, তাদের ভয় ভীতি কাটবে, এবং তারা বুঝতে পারবেন যে এই দলটা আমাদের পাশে রয়েছে, আমাদের হয়ে কথা বলছে। এটা নিয়ে মানে আমি খুব নিঃসংশয়। এবং সেটা ওই যে তুই জিজ্ঞেস করলি যে ভোটটা কোন দিকে যাবে, এবার সেটা যে ভোটে পুরোটা ট্রান্সলেটেড হবে এমনটা আমি হয়তো মনে করছি না। সেটা না হলেও কিছু ক্ষতি হয় না বাম আন্দোলনের, আমি এই কথাটাও দায়িত্ব নিয়ে বলছি। তার কারণ দেখ, রাতারাতি মানে খুব সত্য কথাটা মেনে নেওয়া ভালো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, জরুরি উদ্যোগ। চমৎকারভাবে এই বাংলা বাঁচাও যাত্রাতে তরুণ মুখগুলোকে আবারও সিপিআইএম দল সামনে এনেছে। আমি সবচেয়ে বেশি তাদেরই বক্তব্য এখনো পর্যন্ত নানা ইউটিউব চ্যানেলে এবং নানা ফেসবুক পেজে শুনেছি, ঠিক আছে? তো সেটা খুব পজিটিভ দিক আমার কাছে। কিন্তু যেটা যেটা মুশকিলের সেটা হচ্ছে যে এটা ওই যে তুই একটু আগে বলছিলি যে ব্রিগেড উপচে পড়েছে, কিন্তু ভোটে তো অনুমোদিত হয়নি। ইনসাফ যাত্রা, হ্যাঁ, ইনসাফ যাত্রা হয়েছে এর আগে। ইনসাফ যাত্রায় কি উন্মাদনা ছিল? একই রকমের উন্মাদনা ছিল, বরং আমার মনে হয় যে আরো বেশি আমার মনে হচ্ছিল, বলতে চাইছিলাম সেটা। তো সেটা আলাদা বিষয় যে ভোটে এটা, হ্যাঁ, ভোটে এটা ট্রান্সলেটেড হবে কিনা সেটা আলাদা বিষয়। কিন্তু এটা খুব কেন আমি তোকে বলছি এটা জরুরি। কখনো কখনো যেটা সঠিক মতামত, যেটা গুরুত্বপূর্ণ মতামত, আমি জনগণের মতামতকে অশ্রদ্ধা না করেই বলছি, যে সেই মতটা না সংখ্যালঘু যারা, তারাই রাখতে পারে। রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু, এই মুহূর্তে বামেরা তো এ রাজ্যে রাজনৈতিকভাবে সংখ্যালঘু, তাদের এক্ষুনি আমাকে তক্তে বসতে হবে এমন কোনো দায় নেই। দায় থাকলে অনেক রকমের কম্প্রোমাইজও করতে হয় অনেক সময়। কাজেই তাদের পক্ষে সম্ভব, উচিত যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো বলা, মানে রাজনীতির ভর কেন্দ্রে একদম একদম। এবং আমি তোকে জাতের জায়গায় ভাতটাকে নিয়ে আসতে, আমি তোকে বলছি, এটা তো আমি দেখিনি ছোটবেলা থেকে। আমারও বয়স 50 অতিক্রম করে গেছে, বহু বছর ধরে আমিও রাজনীতি দেখছি পশ্চিমবঙ্গের। এটা তো কখনো দেখিনি যে ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গে এতখানি নির্বাচনের আবহাওয়া উত্তপ্ত হচ্ছে, গত কয়েক বছর ধরে হচ্ছে। না, আগে যেটা হতো সেটা খুব সূক্ষ্ম। আমি একেবারে বলবো না যে আমাদের রাজ্যে
মানে সাম্প্রদায়িকতার একটা আদর্শ মডেল ছিল, এমনটা আমি নিশ্চয়ই বলবো না। হঠাৎ করে 1999 সালে বিজেপি কিছুটা ভোট পেয়ে গিয়েছিল, মানে আমি বলছি যে আমি সেটা দাবি করব না, নিশ্চয়ই একটা সুপ্ত সাম্প্রদায়িক মনোভাব অনেক মানুষের মধ্যে ছিল, কিন্তু এই পালে এক্স্যাক্টলি সামগ্রিকভাবে এই যে একটা সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আমাদের মানে নিঃশ্বাস নেওয়া, যারা আমরা একটু সুস্থভাবে বাঁচতে চাই, অসুবিধাজনক বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা তো ছিল না। এবং এটা এনেছে দুটো দলই, বিজেপি এবং তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোকে বলছি যে রাজনৈতিক ক্ষমতার দিক থেকে, রাজনৈতিক ভরকেন্দ্রের দিক থেকে হয়তো বামেরা সংখ্যালঘু এই মুহূর্তে, সিপিআইএম দলটিও সংখ্যালঘু এই মুহূর্তে, কিন্তু সংখ্যালঘু অনেক অনেক মুক্ত। তোর কাঁধে যদি বিরাট একটা পাথর, সরকার নামক একটা পাথর না চাপানো থাকে, তুই অনেক মুক্ত। সেই মুক্তি তোকে সত্যি কথা বলার সাহস দেয়, এবং বামেরা কিন্তু সেই কাজটা করছে। স্বীকার করি বা অস্বীকার করি, আমার অনেক সিপিআইএমের অনেক সিদ্ধান্ত, অনেক কাজ ভালো লাগে না, কিন্তু এটা তো আমি অস্বীকার করব না যে মূল যে প্রশ্নগুলো, যে চাকরির কী হবে, রুটি রুজির কী হবে, পরিযায়ী শ্রমিকের মাইনে কত হবে, 100 দিনের কাজের কী হবে, যেটা আমি একটু সংযোজন করতে চাইব, যেটা আমার মনে হচ্ছে ঈষৎ গতবারের নির্বাচনে বামেদের বিপর্যয়ের পর আমি একটা লেখা এটা লিখেছিলাম একটি সংবাদপত্রে, এখন আমি সে কথাটা বলছি, যে বক্তৃতাগুলো আমি শুনছিলাম, দাবিপত্র আমি দেখেছি, বক্তৃতাগুলোতে না আমার নিজের মনে হয়, আমি মানে পরামর্শ দেওয়ার জায়গায় নেই নিশ্চয়ই, কিন্তু আমি বলছি যে মানে সেভাবে বলছি না, কিন্তু আমি নিজেকে মনে করি, আমি এই ব্যাপারে আমার কোনো লজ্জা বা সংকোচ নেই যে আমি একজন মানে বাম সমর্থক। হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের, কিন্তু সেই জ্যাকেট পরে তুমি বিশ্লেষক হবে কি করে নিরপেক্ষ? না, আমি সমর্থক মানেই যে, আমি আবার তোকে বলছি সে কথাটাই বলছিলাম, সমর্থক মানেই যে আমাকে অন্ধের মতো সমস্ত কিছু, আমি বামপন্থাকে শ্রদ্ধা করি, আমি বাম সমর্থক বলেছি, আমি বলিনি কিন্তু আমি সিপিআইএম দলটির সমর্থক, এবং গোটা পৃথিবী জুড়ে। তাহলে লেনিন, মমতা বন্দ্যোপাধ্যায় লেনিনকে দেখতে পাওয়া বাম সমর্থক? একেবারেই নয়, কথা বলতে গেলে অনেক কথা বলতে, একেবারেই তা নয়। তো সেই জায়গা থেকে আমি বলছি, কাজে নিরপেক্ষ বিশ্লেষণ করা অবশ্যই সম্ভব, কেননা সিপিআইএম যে কাজগুলো করে, আমি যদি বামপন্থার আতস কাঁচ দিয়ে বিশ্লেষণ করতে যাই অনেক সময়, যেমন এইমাত্র আমি যেটা বলছিলাম, যে তুমি যদি সংসদীয় রাজনীতিতে অংশ নাও, এবং যেটা সিপিআইএম দল করেছে, যে হ্যাঁ জনগণকে একটা রিলিফ দেওয়ার কারণে, কারণ রাষ্ট্র ক্ষমতা তো দখল করা সম্ভব না, সব ঠিক আছে, তো সেখানে না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি কি নেই সেইগুলো যতটা বলবো, মানে ডিসকোর্সটাকে বদলে দেওয়া, একদম। আমি বলছি যে যেটা কি করেছিলেন, ধর আমি বলছি একটা মার্ক্সীয় তত্ত্ব থেকে একটা উদাহরণ দিই, যে হেগেলের যে কথা, সেটাকে জাস্ট উল্টে দিয়েছিলেন মার্ক্স, এবং একটা নতুন জায়গায় গোটা আমাদের দার্শনিক চিন্তাভাবনাকে এনেছিলেন, একদম একটা আমূল পরিবর্তন। এইটাকেই উল্টে দেওয়াটার একটু ব্যাপারটা কি থাকলো, একটু উল্টে দেওয়ার দরকার আছে। মানে আমি বলছি যে আমরা কি করব ক্ষমতায় এলে, আমি হয়তো জানি ভেতর থেকে কি হয় বল, মানে আমি মীনাক্ষীর একটা বক্তৃতা শুনছিলাম, মীনাক্ষীকে আমি খুবই পছন্দ করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিল বলে নয়, আমি সেই সময় চিনতে না, আমি একেবারেই চিন্তা মনে পড়ে না, একদমই মনে পড়ে না, আমি চিন্তামই না ওকে, কিন্তু আই এম ভেরি প্রাউড অফ হার, আমার ওকে দেখে খুব গর্ব হয়, একদম মানে সত্যি কথা বলছি তোকে, তার কারণ ওর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো মানে খুব বাম নেতৃত্বের মধ্যে থাকা খুব প্রয়োজন, পাবলিককে রিলেট করতে পারানো, একদম, এবং ওদের ভাষায় কথা বলা, ওদের ভাবনা চিন্তাকে নেওয়া। কিন্তু আমি দেখছিলাম মীনাক্ষীও যতবার বলছে আমরা চাই, এটা না, আমরা ক্ষমতায় এলে আমরা এটা করব, এটা দেব, এই জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে অস্তর্থক হতে বলছে, অবশ্যই সদর্থক হতে হবে। মানে আমি যেমন বামফ্রন্ট সরকারে থাকার সময়, যেমন আমরা একটা ধর বলতাম যে পরের বার আমরা সরকারে এলে আমরা কি করব, উন্নততর বিখ্যাত কয়েন, উন্নতর বামফ্রন্ট বলতো, মানে আমরা শুনেছি সে কথা, আমরা বলতাম বলা ভুল, আমরা শুনেছি সে কথা। তো সেই জায়গা থেকে এখন হয়তো আমরা বলতাম, কারণ চায়ের দোকানেও এই কথাই চলতো। না, আমি তোকে বলছি যে এই মুহূর্তে হয়তো বামপন্থী নেতারা এটা জানেন যে র্যাডিক্যাল কিছু না ঘটলে এইবারের বিধানসভা নির্বাচনে বামেরা ক্ষমতায় হয়তো আসছে না। আমি এটা বলছি, বড় কথা বলছি, হয়তো আসছে না মানে কি, হয়তো আসছে না মানে কি, দেখ আমি আবার বলছি যে হয়তোটা কি বাদ দেব, একেবারেই আসছে না এটা আমি এখনই বলবো না, আরেকটু আমি দেখতে চাইছি, ওই জন্যই বললাম হয়তো এখনো পর্যন্ত যে অবস্থা। তো সেই জায়গা থেকে হয়তো ওদের মনে হচ্ছে যে খুব সদর্থক, যেটা হয়তো ম্যানিফেস্টোগুলো সামনে আসতে থাকলে আরও পরিষ্কার হবে। কিন্তু গতবারও যেটা হয়েছিল, আমি যেটা আবারও বলবো, যে এই বাংলা বাঁচাও যাত্রাতে বাংলাকে বাঁচাতে গেলে অপশাসনকে যেমন রুখতে হবে, তেমন সুশাসনটা কি হবে তার একটা মডেলও তো খাড়া করতে হবে।
একদমই তাই, বিকল্পটা কি? তো এই সুশাসনের মডেলটা খাড়া করার কথা একটু কম হচ্ছে। বাংলা বাঁচাও যাত্রার যে মিটিংগুলো হচ্ছে, যে সভাগুলো হচ্ছে, আমি যেটুকু শুনেছি বা তার যে রিপোর্টিং আমার সামনে এসেছে, আমার মনে হচ্ছে যে অপশাসনের উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছে বাম দলগুলো বা সিপিআইএম এখানে মুখ্যত। এবং এই যে সুশাসনের মডেলটা কি হবে, কি কি হওয়া সম্ভব, সেটা নিয়ে একটু কম কথা হচ্ছে। আমি বলবো, ওই যে বললাম আমি পরামর্শ দেওয়ার জায়গায় নেই, একটা কিন্তু আমি ভিজিবল বলবো যে অল্টারনেটিভ মানুষের সামনে পরিষ্কার তুলে ধরা দরকার। সেটা যদি বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারে, তখন আমি ওই হয়তোটা নিয়ে ভাববো। ওই জন্য তাই? ওই জন্য আমি তোকে আচ্ছা, বললাম যে হয়তোটা। এটা 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 খুব বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে, মানে এই প্রশ্ন আমাকেও অনেকে করেন, কেন করেন জানি না, তোমাকেও হয়তো করেন, বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও করেন। সিপিএম কি এবার সিট পাবে, মানে শূন্যর গেরো কাটবে? আমার ধারণা কাটবে। আমি এটা কিছুদিন আগে অন্য এবার আমার ধারণা কেন কাটবে না সংশয় তৈরি হচ্ছে। হ্যাঁ বল। কারণ কাটার সব থেকে বেশি যে জায়গা মাটিতে দাঁড়িয়ে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে হুমায়ুন কবিরদের মানে অর্থাৎ আরো বৃহত্তর অর্থে আরএসএস এর গ্রিপে চলে যাচ্ছে। কার্তিক মহারাজ, হুমায়ুন কবির, মুর্শিদাবাদ সব থেকে শক্ত ঘাঁটি। তাহলে কিভাবে সম্ভব? না, সম্ভব। মিরাকুলাসলি কোনো একটা দুটো একটা সিট হয়ে যেতে পারে। না, মিরাকুলাসলি হবে না। হবে না? না, আমার ধারণা, আমি তোকে কেন বলছি হবে, তার কারণ হচ্ছে, মানে ভোটিং প্যাটার্নটা কি হতে পারে বলো তো? দেখ, ভোটিং, আমি এখনো বলছি এটা হয়তো এটা সেফোলজির প্রশ্ন নয়। না না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একেবারেই নয়, প্রথম থেকে বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা হয়তো বাম সমর্থক যারা শুনছেন বা সিপিআইএম সমর্থক যারা শুনছেন, তারা উল্লসিত হবেন, উল্লসিত হবেন না, তার খারাপ লাগবে। বিজেপির সমর্থকদের আরোই খারাপ লাগবে। তাহলে কার ভালো লাগবে? তৃণমূলের ভালো লাগবে, কারণ তৃণমূল হয়তো আবার ক্ষমতায় আসতে চলেছে সার্বিকভাবে, এটা আমার এখনো পর্যন্ত, হ্যাঁ এটাও হয়তো, মানে নির্দিষ্ট করে তো বলা যায় না এখনো। ওদের দিকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, হাজার দুর্নীতি, হাজার অপশাসন, হাজার অন্যায়, তারপরেও তৃণমূলের দিকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি ধরে জানো, রয়েছে। গ্রাম বাংলায় দেখতে পাই, যে যাই বলুক জিতবো তো আমরাই। আমি তো বলছি তোকে, এক ভদ্রলোক, গরিব মানুষ বলেছিলেন যে যা এরা চুরি করে কিন্তু জাত ভালো। এই যে ধর ধারণা মানুষের মনে। আমি অন্য একটা লেখাতেও বলেছি, চ্যানেলেও বলেছি, যে তৃণমূলের এই প্রায় 15 বছরের শাসনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে দুর্নীতির স্বাভাবিকীকরণ করে ফেলেছে তৃণমূল দলটা। লোকে জানে যে, আমাকে একদিন টোটোওয়ালা বলছিল যে, দাদা, এই রাস্তাঘাট নিয়ে কথা হচ্ছিল বর্ধমান শহরেই, তো বলছিল যে গ্রামের থেকে উনি আসেন, তো বলছিল যে, দাদা, গ্রামে আমরা এটা জানি এখন যে 100 টাকা এলে 60 টাকা অন্য জায়গায় যাবে, 40 টাকার তো কাজটা হবে। এই যে মেনে নেওয়াটা না, যেটা বাংলা আগে নিত না, এইটা তৃণমূলের সবচেয়ে বড় সাফল্য। সন্ত্রাস নিয়ে কথা হয়েছে, অনেক কিছু, কংগ্রেসের মধ্যে অনেক মারপিট হয়েছে, দৈরত হয়েছে, ভোটের রাজনীতি, খুনোখুনি হয়েছে, রক্তগঙ্গা হয়েছে, কিন্তু একজন দুর্নীতি করছে এবং তাকে আমরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে নিচ্ছি, এবং এই যে হ্যাঁ এটা তো হবেই। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের, ওরা একটা পাঁচালি দিয়েছেন। দীপশিতাও একটা পাঁচালি গিয়েছে, হ্যাঁ শুনেছিস, দীপশিতার পাঁচালিটাও আমি শুনেছি। সেখানে আমার একটা মানে মানে আমি একটা তীব্র আপত্তি জানিয়ে রাখছি। দীপশিতাকেও আমি খুব স্নেহ করি, কিন্তু আমি খুব স্নেহ করি, ওর সঙ্গে একবার দেখা হয়েছিল একটি জায়গায়, খুব স্নেহ করি, কিন্তু সেটা হচ্ছে ওখানে একটু ব্যক্তি আক্রমণ আছে। ওই জাম্বুবান টাম্বুবান শব্দ না, একজন শিক্ষিত বাম নেত্রীর কাছ থেকে আমি এক্সপেক্ট করি। যাই হোক, এটা যুবরাজ সম্পর্কে শুনলাম বলা হয়েছে, তো সেটা না থাকলেই ভালো হতো, বা আদারওয়াইজ পাঁচালিটা ভালো হয়েছে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই যে এই পাঁচালিতে যেটা নেই সাফল্যের খতিয়ানে তৃণমূলের, যেটা ইমন গিয়েছেন, সেটা হচ্ছে এই দুর্নীতির স্বাভাবিকীকরণ। তো এর ফলে কিন্তু আমি তোকে বলছি যে এই বাকি যে ইস্যুগুলো না, মানে ধর সবচেয়ে বড় উন্নতি ইস্যুগুলো কী ছিল বিরোধীদের হাতে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আরজি কর কাণ্ড, এইগুলো এমনভাবে মানুষ মেনেই নিয়েছে আমি বলবো। এবং যে জন্য আমি তোকে বলছি, আবারও দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আমি আমার কথা শুনে অনেকের মনে হতে পারে যে আমি খুব রূঢ় কথা বলছি, খুব আত্মম্ভরিতার সঙ্গে কথা বলছি, কিন্তু পৃথিবীতে ইতিহাসে এমন এমন মুহূর্ত তৈরি হয়েছে যে সংখ্যাগুরু মানুষ যা করছেন সেটা আসলে ঠিক নয়, অনেক পরে সেটা গিয়ে বোঝা গেছে। সেটার সবথেকে বড় উদাহরণ বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের সময় অবশ্যই বিপক্ষে 500 সই, কটা সই পেয়েছিলেন, 30,000-এর বেশি সই। সেটা হয়তো এক সময় পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারবেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তো যে কারণে আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি যে অ্যাডভান্টেজ টু তৃণমূল রাইট নাও। এবার বামেরা যদি, এবং তুই যেটা বলছিস, আমার নিজের ধারণা যে বামেরা জিতবে, কিন্তু শূন্য এবার থাকবে না, জিতবে কিন্তু একটা বড় কারণে। সেই বড় কারণটা হচ্ছে তরুণ প্রজন্মের একটা অংশ কিন্তু, আমি নিজে যেহেতু অধ্যাপনা করি, ছাত্র পড়িয়ে আসছি এত বছর ধরে, আমার শিক্ষকতার জীবন 25 বছর হয়ে গেল, আমি কিছুটা তাদের পালস বুঝি।
তারা কিন্তু, হ্যাঁ ঠিক, বিকাশ ভট্টাচার্যের কথাটায় বা ভূমিকায় অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু তা সত্ত্বেও আমি তোকে বলছি তরুণ প্রজন্ম কিন্তু একটা বিরাট অংশ কিন্তু আগামী নির্বাচনে বামেদের ভোট দিতে চলেছে। কারণ কাজ, কারণ কাজ। এবং সেই কারণে আমি তোকে বলছি যে এই সমস্ত রাজনীতির পরে তারা কিন্তু বোঝে, যারা পড়াশুনো করছে না এবং তাদের বাড়ির যে লোকজনরা আছে না, তারা কিন্তু বোঝে যে দিনের শেষে না, হিন্দু একটা মুসলিম অংশের করে তরুণ প্রজন্ম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে খড়গহস্ত, এবং সেটা হওয়ার মানে আমি তাদের কোনো কেউ কেউ দেখলাম বলেছেন যে জাস্টিফাইড রিজন নোটাকে রয়েছে। নোটাকে ভোট দেবো, তবু সিপিএম জাস্টিফাইড কিন্তু সেই সংখ্যাটা খুব অল্প, আমার কিন্তু যে ধারণা, অংশটা হ্যাঁ তার এক্স্যাক্টলি পক্ষে আরো বেশি করে এক্স্যাক্টলি বঞ্চিত সেটাই চাকরি বলছি প্রার্থী। আমি, এক্স্যাক্টলি সেটাই তোকে এই যে বলছি। 32,000-এর যে যারা ঘটনা, একটা জিনিস তো সবাই বুঝেছে, তোকে আমি আবার বলছি, অংশটা 32,000 নিয়ে আমরা এপিসোড করতে পারলাম না, কারণ নেপথ্যে হুমায়ুন কবির, কিন্তু নেপথ্যে হুমায়ুন কবির তুমি দেখো 32,000 কিন্তু সরে গেল। ব্যাক বেঞ্চার। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বোঝার চেষ্টা করেছি, যারা যারা যে সমস্ত মানুষজন কাউকে উৎকোচ আমি কিচ্ছু কেন না এটা দিয়ে, বলছি তোকে, এই যে বাংলা বাঁচাও এই যে মানে যাত্রা হচ্ছে, তাতেও যদি অংশগ্রহণটা দেখিস, আমি না আমি মিছিলগুলো ফলো করছিলাম, হ্যাঁ তরুণ প্রজন্ম অনেকখানি আছে, অনেকখানি আছে। যে জন্য আমি বলছি যে আমার নিজের ধারণা সিপিআইএম শূন্য এবার আমি আমার কিছুতেই কমেন্ট হবে না। থ্রেডটাই যদি বলি, আর কিচ্ছু দেখবো না, আমার যে চ্যানেল, ছোট্ট চ্যানেল, তার যে কমেন্ট থ্রেড, সেখানে তো আমি কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন করি না। সবার জন্য, যারা আমার মতের পক্ষে বলেন বিপক্ষে বলেন, সবার জন্য খোলা। যারা অশ্লীল কথা বলেন একটু বলতে বারণ করবো, যুক্তি দিয়ে আক্রমণ যাকে ইচ্ছা করুন। শেষ করব যেটা বলে, যে তুমি যে প্রশ্ন তুললে যে 32,000টা নিয়ে তোমার সঙ্গে আমার কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, পরে কখনো নিশ্চয়ই বলবো। এই যে অংশটা তুমি ভাবো, অংশটা 26,000 বা 32,000 এই মুহূর্তে বেঁচে গেলেন, আমার মনে হয় আগামী দিনে তাদের উপরেও খাড়া ঝুলছে হয়তো। না না, বেঁচে গেছেন বলে আমার নিজের মনে হচ্ছে না, যাই হোক সেটা পরের কথা। তো কিন্তু এই অংশটার বাইরে বঞ্চিত যে অংশটা, বিরাট অংশ, সেটা বিরাট অংশটা, তাদের কাছে কিন্তু আমার মেসিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুধু তাই নয়, তারা এটা নিজেদের কিন্তু আমি এটাও অ্যাড করছি অন ক্যামেরা, এটা আমার বলা উচিত, আবারও তোমার সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে, ব্যক্তিগত পরিসরে অনেকক্ষণ কথা হয়েছে, নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ, যে সমস্ত মানুষ কাউকে উৎকোচ দেওয়ার কথা ভাবেন অবধি নেই, দেওয়া তো দূরস্থান, এবং তারা মেধার জোরে এসএসসি কেন, মানে ইউপিএসসির যে কোনো পরীক্ষাও হয়তো ক্র্যাক করতে পারছেন না পরিস্থিতির চাপে, তাদেরকে যে অসম্ভব মানে একটা পেনিউরির মধ্যে, একটা প্রেডিকামেন্টের একটা কষ্ট, একটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হলো, তার জন্য আমার মানে সমবেদনা কেন বলবো, সহমর্মিতার কোনো ভাষা নেই। অবশ্যই অবশ্যই। এবং তাদের এই যে সর্বনাশ, না কিন্তু আমি তোকে এটা বলছি, এর জন্য কিন্তু তাই রাজ্য সরকারের কর্মসংস্থান একটা বড় ইস্যু হবে তরুণ প্রজন্মের কাছে এই নির্বাচনে। এবং আমি যেহেতু তরুণ প্রজন্মের সঙ্গে থাকি, আমি দেখেছি যে তারা এটা বিশ্বাস করেন। বিকাশ ভট্টাচার্যের প্রসঙ্গটাকে মাথায় রেখেই বলছি, তার উপরে একটা অংশ ক্ষুব্ধ হয়েছেন দেখেও আমি বলছি, তারা এটা বিশ্বাস করেন যে সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, তখন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অন্তত ঠিকঠাকভাবে প্রতি বছর চাকরিগুলো পাওয়া যেত। তো এই ভোটটা কিন্তু যতই গীতা হোক, যতই বাবরি মসজিদ হোক, যাই হোক না কেন, হ্যাঁ সর্বক্ষেত্রে এই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস বিরাটভাবে পাবে না, এটা একদম দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। এবং যে কারণে আমার নিজের ধারণা, এবং তরুণ প্রজন্মের ভোটারদের সংখ্যাটাও আরও, ভোটার লিস্ট আমাদের সামনে চূড়ান্ত এলে বোঝা যাবে, বেশ ভালো, বেশ অনেকটা। তো যে জন্য আমার ধারণা কিছুতেই এবার সিপিআইএম শূন্য হবে না, প্রোভাইডেড, আমি আবার বলছি, শূন্য হয়ে যেতে পারে যদি প্রচারের মুখটা সমালোচনাতেই আবদ্ধ থাকে, এবং অল্টারনেটিভ, ওই যে বিকল্প, যেটা আমি তোকে বললাম যে অপশাসনের সমালোচনা নয়, সুশাসনের প্রতিশ্রুতি এবং মডেলটা কি, যে এইটা আমার সুশাসনের মডেল, সেটা কেবল খাতায় কলমে ওই ভোটের সময় আমি জানালাম খাতায় কলমে, কিন্তু আমার দেওয়াল লিখনে সেটা এলো না। আমি যে মিমগুলো বানালাম, আমি যে সমস্ত ওয়েব কন্টেন্ট তৈরি করলাম ফেসবুক ইনস্টাগ্রামের জন্য, সেখানে সেটা এলো না। এখনও পর্যন্ত আমি দেখছি ওই সমালোচনার ধারাটাই চলছে, অপশাসনকে কোথায় কি নেই সেটাকেই বারবার করে দেখানো হচ্ছে। কিন্তু সেটার পাশাপাশি কি হবে, এরা এলে কি হবে, খেয়াল যদি করিস, আমি তোকে আবার বলছি, যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রথমবার এই পর্বে ক্ষমতা এলো, তখনও কিন্তু ওদের মূল বক্তব্যটা ছিল কিন্তু এই অল্টারনেটিভ, বিকল্প, যে আমরা কি দেব, সেটাই কিন্তু ওদের যে সমস্ত, তখন কালোধন ফিরিয়ে আনার কথা বলে, এখন কালোধন নেই পরের কথা, কিন্তু বিকল্পের কথা বলা হয়েছিল, এই বিকল্পটা ছিল, এই প্রতিশ্রুতিগুলো ছিল। যেমন কিছু কিছু জায়গায় এগুলো বলা হচ্ছে সত্যি, যে পরিযায়ী শ্রমিকদের কত টাকা ইয়ে হবে, হ্যাঁ কি কার্ড দেওয়া হবে, আরো মাস স্কেলে আরো ইনোভেটিভ ভাবে, আরো বড় আকারে, আরো ইনোভেটিভ ভাবে, এবং যে সমস্ত কন্টেন্ট তৈরি করা হচ্ছে নানা ফর্মে বামেদের পক্ষ থেকে, সেইখানে এটাকে প্রায়োরিটি দেওয়ার সময় চলে এসেছে। অপশাসন থাকুক, কিন্তু কি বলতো, অপশাসনের গল্পটা না
কম বেশি সবাই জেনে ওটা গেছে, জেনে এবং বুঝে মেনে গেছে এবং মেনেও নিয়েছে। দ্যাট ইজ ট্রু, মেনেও নিয়েছে। কাজে ওটাকেই বারবার করে রিপিটেটিভলি বলে গেলে কিন্তু মানে খুব একটা ফায়দা হবে না। নির্বাচন যত এগিয়ে আসবে তত আমি চাইবো, মানে যেহেতু আমি বলছি আমি বামপন্থায় বিশ্বাস রাখি, সিপিএম পন্থায় সবসময় নয়। ডেফিনেটলি অনেক অনেক কাজ সিপিআইএম করে যেগুলো আমার পছন্দ হয় না এবং আমি খোলা মনে তার সমালোচনা করি। কিন্তু আমি চাই যে মানে গোটা পৃথিবী জুড়ে আমি চাই যে বামপন্থা বেঁচে থাকুক। তার কারণ বামপন্থাই এই বিকল্প ভাবনাগুলোর কথা বলে। ওই সংখ্যা লঘু হয়েও যা সত্য, একেবারে বুক চিতিয়ে বামপন্থীরা সেই কথা বলতে পারে। তো সেই কারণে আমি চাইবো যে বাম দলগুলো, সিপিআইএম সহ বাম দলগুলো একটু একটু গঠনমূলক কথাবার্তা জনপরিসর আরও বেশি করে নিয়ে আসুক, সমস্ত মাধ্যমে আরও বেশি করে নিয়ে আসুক। তখন হয়তো আমি হয়তোটা নিয়ে আরেকবার ভাববো। হয়তো আর কবে দিয়ে শুরু করেছিলাম, হয়তো দিয়ে শেষ করছি। হয়তো বাঙালির অস্মিতা কোনোদিন জাগ্রত হবে। ছোটোবেলায় জানেন ওই অন্নদামঙ্গল কাব্য পড়ার সময় শিখেছিলাম কী করে প্রশংসার ছলে নিন্দা করতে হয়, নিন্দার ছলে প্রশংসা করতে হয়, ব্যয়স্তুতি অলঙ্কার। জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, এবং ত্রিনেত্রের কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন অন্নদা, কোনো গুণ নাই তার কপালে আগুন, মহাদেব সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন। তো আজকে অনেকটা আমি বাচস্তুতি অলঙ্কারের ছোঁয়া পেলাম অংশুমান করার সঙ্গে এই কথোপকথনে। অংশুদা তো সুবক্তা। আমাদের আড্ডা, বাঙালির আড্ডা ঘন্টার পর ঘন্টা চলতে পারে, খুব স্বল্প পরিসরে শেষ হলো। আগামী দিনে আপনারা চাইলে পরে আরও বেশিক্ষণ এই আড্ডা হবে। সিপিআইএম সমর্থকরা অখুশি হতে পারেন, খুশিও হতে পারেন। তৃণমূল সমর্থকরা উল্লসিত হতে পারেন, উল্লসিত হয়ে আরও থ্রেড দিতে পারেন। বিজেপি আরও কর্কশ হতে পারেন। আমরা মানুষের কথা বলবো, সঙ্গে থাকুন।